তো আমরা লুপ দেখেছিলাম লাস্ট ক্লাসে, হ্যাঁ। এখন এটা চালু হলো, ওকে। তো আমি বলেছিলাম লাস্ট ক্লাসে যে জাভাস্ক্রিপ্টে কিছু অ্যাডভান্স টপিক আছে, হ্যাঁ। কারণ ওই যে বলেছিলাম যে আপনাদের যে জাভাস্ক্রিপ্টের ভার্সন আসছিল ES6, এটা অনেকগুলো নতুন টপিক নিয়ে আসছিল ES6 এ, হ্যাঁ। সেই টপিকগুলা আমি আলোচনা করতে চাচ্ছি। কি কি টপিক নিয়ে আসছিল এটা আবার মুখস্থ নাই, যেমন লেট কনস্ট্যান্স আনছে, ফেচার ফাংশন আনছে। তো ডোন্ট ওয়ারি, আমি হচ্ছে এআই দিয়ে দেখে নেব না কি কি আছে। আপনাদের ফোল্ডারটা খুঁজে পাচ্ছিলাম না, আচ্ছা পেয়ে গেছি। আজকে হচ্ছে আপনাদের ডে কত? ডে 26। আজকে জানুয়ারির 6 তারিখ, 2026। হ্যাঁ, আগের দিন 2025 লিখে দিয়েছিলাম ভুল করে, ওটাও 2026 লিখে দিই। ওকে, এখন হচ্ছে গিয়ে আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে এইখানে ডে 26 আসছে, হচ্ছে জানুয়ারি 6 ওকে আসছে। আমি ফাইলটা ওপেন করি আর সিম্পলি কিছু টপিক চেক করার জন্য আমি জাস্ট একটা এআই কে জিজ্ঞেস করি যে আপনার ES6 এ কি কি নতুন জিনিস আসছে, হ্যাঁ। তো আমি সেই টপিকগুলো ধরে আপনাদের বুঝাই দেবো। নতুন টপিকস গুলা লিস্ট দেখাও, বাকিটা আমি বুঝে নেব। বলতেছে যে এই জিনিসগুলা, ওরে খোদা, নতুন আসছে, প্রচুর জিনিস শিখেছে। তো এত জিনিস, আচ্ছা ঠিক আছে, আমি একটু একটু টাচ দিয়ে বুঝাই দিচ্ছি। প্রথমে আসেন, আমি একটা ফাইল নিই। ফাইলের নাম নিলাম যে ES6, মানে ECMAScript 6.js। একটা নতুন ফাইল নিয়ে নিলাম, এখানে কাজ করি। প্রথম টপিক আমাদের সেটা হচ্ছে লেট এবং কনস্ট্যান্ট। আজকের পর থেকে আমরা আর var এই কিওয়ার্ডটা লিখবো না, হ্যাঁ। VAR এই কিওয়ার্ডটা লিখবো না, যেহেতু আমরা আধুনিক জাভাস্ক্রিপ্ট লিখবো। আমরা ভারের জায়গায় দুটো জিনিস লিখবো, একটা হচ্ছে আপনার লেট, একটা হচ্ছে কি আপনার কনস্ট্যান্ট। এই যে এখানে টাইপই করেছে লেট কনস্ট্যান্ট। লেট এবং কনস্ট্যান্টের মধ্যে তফাৎ কি? লেটটা হচ্ছে কি আপনি মেমোরি থেকে জায়গা দিলেন বা একটা ভেরিয়েবল দিলেন, ডিফাইন করলেন, সেই ভেরিয়েবলের হয়তো ভ্যালু দিলেন কত, 10। তারপর আপনার যদি মন চায় এক্স এর ভ্যালু পরিবর্তন করতে পারেন, এক্স সমান সমান 15 দিয়ে দিলাম। এখন আপনি কনসোল লক করুন এক্স কে, কোনো সমস্যা নাই। কনসোল লক করে ফেললাম কাকে? ভেরিয়েবল এক্স কে। আউটপুট আসবে 15। হ্যাঁ, শেষে যেটা চেঞ্জ করেছি সেটা চলে আসছে। তো এটা দেখেন কিছুটা কিন্তু ভেরিয়েবলের মতো, কিন্তু সুবিধা কি? এইখানে কিন্তু লেট আপনি এই যে একবার এক্স ডিফাইন করেছেন, দ্বিতীয়বার যখন এক্স দিয়েছেন তখন কিন্তু লেট দিতে পারবেন না। এই যে অলরেডি আমাকে এই ভিএস কোডই ইরর দেওয়া শুরু করে দিয়েছে। হ্যাঁ, ভিএস কোড ইরর দেওয়া শুরু করে দিয়েছে। তো এখন এটা এই কেন দিচ্ছে? কারণ আপনি একবার এক্স ডিফাইন করেছেন, আবার ডিফাইন করতে পারবেন না। এর জন্য আপনাকে, হ্যাঁ, এক্স এর ভ্যালুটা আমি চেঞ্জ করে দিচ্ছি, কিন্তু এক্স এই জায়গাটা আমার মেমোরিতে নষ্ট করেছে। নতুন করে এক্স নামে আরেকটা মেমোরি আমি নষ্ট করতে পারবো না। এই ভেরিয়েবল যখন ডিক্লেয়ার করেন, আপনার পিসির যে মেমোরি থেকে অস্থায়ী মেমোরি, সেই অস্থায়ী মেমোরিতে একটা ছোট্ট জায়গা এই ভেরিয়েবলটা নিয়ে নেয়। এখন আপনি যদি একই নামে দুইটা ভেরিয়েবল দিয়ে করেন, আপনি কিন্তু দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেন, আপনি কিন্তু ব্যবহার করতে পারতেছেন একটা ভেরিয়েবলের, কিন্তু আপনার শুধু শুধু দুইটা ভেরিয়েবলের জায়গা আপনার মেমোরিতে বা র্যামের মধ্যে
নষ্ট হচ্ছে। আশা করি বুঝাইতে পেরেছি। হ্যাঁ, না বুঝাইতে পারলে একটু একে বুঝাই, তাহলে বুঝতে পারবেন। এইটা একটা মনে করেন মেমোরি, স্মৃতিশক্তির ধারণ ক্ষমতা একটু। আপনি যখন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেন, এক্স নামে ভেরিয়েবল, এই ভেরিয়েবলের নাম কি? এক্স। তাহলে আপনার কিন্তু এইটা একটা আপনার মেমোরির একটা জায়গা আপনার নষ্ট করে ফেলবেন, একটা ডাটা ধরে রাখলে X। আপনি যখন আবার একই নামে আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেন, তখন সেটার নামও যদি হয় কি এক্স, বিপদ ঘটে যাবে। কি বিপদ? বিপদ তেমন কিছু না, আপনি কিন্তু শেষ ভেরিয়েবল যেটা সেটাই বারবার ইউজ করতে পারবেন, কারণ প্রথম ভেরিয়েবলটাকে শেষ ভেরিয়েবল ওভাররাইট করে ফেলবে। কিন্তু আপনার মেমোরিতে কিন্তু দুইটা জায়গায় নষ্ট হইল। তো লেট কি করতেছে? দুইটা জায়গায় নষ্ট করতে দিচ্ছে না। আপনি যখন লেট দুইবার লিখেন, তার মানে একবার মেমোরিতে এক্স নামে একটা জায়গা ওপেন করলো, এটা এক্স নামে জায়গা ওপেন করলো, দ্বিতীয়বার আরেকটা যখন এক্স নামে জায়গা ওপেন করতে চাইবে, তখন সে ইরোর দিবে। সে বলবে এটা তো আপনি অলরেডি ডিক্লেয়ার করে ফেলেছেন, ক্যান নট রিডিক্লেয়ার ব্লক স্কোপ ভেরিয়েবল এক্স। তাহলে আমাকে এটা পারবো না। তখন আমাকে এটা কি হচ্ছে? ডিক্লেয়ার হচ্ছে না। তখন আমি এক্স কল করে রিঅ্যাসাইন করছি। তার মানে কি, আগে এক্স এর মধ্যে ভ্যালু কত ছিল? এক্স এর মধ্যে ভ্যালু ধরে রেখেছিল 15, তাই না? 15, এক্স এর ভিতরে ভ্যালু ছিল আমার 15। ওকে, দিয়ে নিয়ে আসি। এক্স এর ভিতরে ভ্যালু ছিল 15। এইটা আপনি চেঞ্জ করে দেবেন, 15 জায়গায় 20 দিতে পারেন। আপনার মেমোরির জায়গাটা ফিক্স থাকলো, ভ্যালুটা চেঞ্জ হয়ে গেল। তাহলে আপনার মানে রিসোর্স বা আপনার যে সম্পদ, সেটা ঠিকঠাক মতো ব্যবহার করতে পারছেন। শুধু শুধু একটা জায়গা নষ্ট করার তো কোনো যুক্তিকতা নাই। আপনার মেমোরির র্যাম লিমিটেড জিনিস, এমন না আমরা আমাদের কম্পিউটারে আনলিমিটেড র্যাম নিয়ে বসে আছি, তাই না? তো ওটা লিমিটেড জিনিস, তো ওইটা যদি আমি এরকম অতিরিক্ত জায়গা নষ্ট করে রাখি শুধু শুধু, যেই জায়গা আমি কোনো কাজে লাগাতে পারলাম না, তাহলে তো আমি রিসোর্সটা ঠিক মতো ব্যবহার করতে পারলাম না। তো ভারের সমস্যাটা কি ছিল? ভারে কিন্তু আমি দুইটা একবারে দিতে পারি। যেমন হচ্ছে আমি একটা ভেরিয়েবল নিলাম var লিখে এ, এ সমান সমান দিলাম 5। আরেকটা ভেরিয়েবল নিলাম var লিখে, সেটার নাম দিলাম এ, এ সমান সমান 10, ক্যান্সেল লক করলাম এ, এর মান কত আসবে? 10 আসবে। এটা নিয়ে তো আমার কোনো কনফিউশন নাই, এর মান 10 আসবে। কিন্তু এখানে দেখেন ওয়ার্ড দুইবার লেখা গেছে। যেহেতু দুইবার লিখে গেছে, তার মানে আমি একবার এ নিয়েছি, আরেকবার এ নিয়েছি। প্রথম এটা মেমোরিতে আমার জায়গা নষ্ট করে দিয়েছে, দ্বিতীয়টা এটা আমি বারবার ব্যবহার করতে পারবো, সমস্যা নেই। কিন্তু এরপর আমি যখনই ব্যবহার করব, দ্বিতীয় এটা ব্যবহার হবে। প্রথম এটা যে আমার মেমোরিতে জায়গা নষ্ট করছে, সেটা আর ফ্রি হলো না। কিন্তু আমি যদি ভার্না লিখে সরাসরি এ লিখতাম, তাহলে যেটা হতো, আমার মেমোরিতে তো একটা জায়গা নষ্ট করেছে র্যামের, সেই জায়গাটা কিন্তু যে রিপ্লেস হয়ে যেত। তার মানে আগের এ যে জায়গায় মেমোরির জায়গাটা নষ্ট করেছে, সেই জায়গাতেই আমি আবার নতুন করে 10 ভরে দিয়েছি। ঠিক আছে? তো ভারে তো আপনার ম্যানুয়ালি লেখা লিখতে লাগছে, কিন্তু লেট কিন্তু আপনাকে লিখতেই দিবে না পাশে লেট, তার মানে লেট জিনিসটাকে প্রশমিত করে দিচ্ছে। তাহলে এইটা গেল হচ্ছে গিয়ে আপনার এই কি বলে, একটা কমেন্ট করে দিই, কমেন্ট হবে কি? এইটা গেল হচ্ছে গিয়ে আপনার var আর লেটের মধ্যে একটা অন্যতম তফাৎ। var লেট মোটামুটি কাছাকাছি। ভারে আপনি একটা ভেরিয়েবল বারবার ডিফাইন করতে পারবেন, লেটে একটা ভেরিয়েবল আপনি একবারই ডিফাইন করতে পারবেন। ভারে আপনি রিঅ্যাসাইন করতে পারেন, কোনো সমস্যা নেই, লেটেও রিঅ্যাসাইন করতে পারবেন। কিন্তু রিঅ্যাসাইন এই ফাংশনালিটি ছাড়াও আরেকটা কোড আছে, সেটা হচ্ছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট আমরা কখন ইউজ করব? যখন আমি রিঅ্যাসাইন করব না। আমি যেমন মনে করেন ওয়াই সমান সমান 20 দিলাম, আবার যদি ওয়াই এর মান আমি 22 দিতে চাই, তাহলে কিন্তু ইরোর হয়ে যাবে। কারণ আমি কনসোল লগে প্রিন্ট করার চেষ্টা করি যদি ওয়াই, যদিও ভিএস কোড আমাকে এরর দেখাচ্ছে না, আমি টার্মিনালে যাই, টার্মিনালে গিয়ে বলি হচ্ছে গিয়ে কি নোড স্পেস, আমার ফাইলের নাম কি, s6.js, হিট করলাম,
এই যে ইরোর কিন্তু একটা বড় ইরোর দিচ্ছে আমরা টার্মিনাল দেখতে পাচ্ছি। অ্যাসাইনমেন্ট টু কনস্ট্যান্ট ভেরিয়েবল, আমি একটা মান অ্যাসাইন করেছি কোথায়, আগে বলেছি কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের নিউ মান অ্যাসাইন করা যাবে না। আমি এটা কমেন্ট করে দিই, আমার এখানে যা ইরর ছিল সেটা আমি বলে দিই, ভাই তুমি এটা নিয়ে যাও। দেন আমি এখানে বলি আবার খালি হিট করি, এই যে এখন কিন্তু আমাকে কোনো ইরর দিচ্ছে না। তাহলে লেট কখন ইউজ করবো, কনস্ট্যান্ট কখন ইউজ করবো? যখন একটা ভেরিয়েবলের মান আমার বারবার চেঞ্জ করা লাগবে তখন আমরা লেট ইউজ করবো। আর যখন একটা ভেরিয়েবলের মান আমার বারবার চেঞ্জ করা লাগবে না তখন আমরা কনস্ট্যান্ট ইউজ করবো। তাহলে লাভ কি, লেট দিয়ে তো চালাই দিতে পারি, শুধু শুধু কনস্ট্যান্ট কেন ইউজ করবো? দেখেন, লেট দিয়ে যদি আপনি একটা ভেরিয়েবল নেন, তার মানে আপনি এমন একটা ভেরিয়েবল নিচ্ছেন যার সাথে একটা ফাংশনালিটি যোগ করা আছে যে এটার মধ্যে নতুন মান অ্যাসাইন করা যাবে। কনস্ট্যান্ট যদি নেন তার সাথে এই ফাংশনালিটি নাই। যখন একটা অতিরিক্ত ফাংশনালিটি বা অতিরিক্ত অপশন না থাকে তখন স্বভাবতই কোডটা একটু তাড়াতাড়ি কাজ করে, একটু ফাস্ট কাজ করে। জাস্ট এই কারণে আমরা লেট কনস্ট্যান্ট ইউজ করি। মনে করেন আপনি এখান থেকে বাসা থেকে হেঁটে স্কুলে যাচ্ছেন, আপনার পিঠে ব্যাগ আছে, তার মানে আপনি লেট কনস্ট্যান্ট, আপনার পিঠে একটা হালকা বোঝা আছে। আবার আপনার পিঠে ব্যাগ নাই, তার মানে আপনি যেমনটা তেমন যাচ্ছেন, আপনার পিঠে অতিরিক্ত বোঝা নাই। এটা হচ্ছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্টের মান চেঞ্জ হবে না, কারণ এই ফাংশনালিটিটাই কনস্ট্যান্টের ভেতরে নাই। এর জন্য কনস্ট্যান্ট বলতে পারেন হালকা, লেটের তুলনায় সামান্য একটু ফাস্ট কাজ করে। হ্যাঁ, তো এই হচ্ছে আমার ভেরিয়েবলের পরিবর্তে এখন থেকে আমরা ম্যাক্সিমাম টাইমে লেট ইউজ করব এবং সাথে হচ্ছে আপনার কনস্ট্যান্ট ইউজ করব। হ্যাঁ, এটা ES6 এ নতুন এসেছে। ওকে, তাহলে আমি পরবর্তী টপিকে যাই। এই যে অ্যারো ফাংশন, সাইনটা দেখেন সমান সমান গ্রেটার দেন সাইন, এইটা হচ্ছে ES6 এ খুবই নতুন এসেছে এবং এটা খুবই পপুলার হয়েছে। হ্যাঁ, অ্যারো ফাংশন আপনাদের মনে করার জন্য, মনে করিয়ে দেওয়ার জন্য হ্যাঁ, আমি একটু আগে একটা নর্মাল ফাংশন লিখে দিই। হ্যাঁ, একটু নর্মাল লেট আর ফাংশন কিভাবে কনস্ট্যান্টটা লিখে, একটু জি জি বলেন বলেন। লেট কনস্ট্যান্ট একটা জিনিস একটু ভালো বোঝা দরকার ছিল, সেটা হচ্ছে ব্লক স্কোপ, যেটা এই জিনিসটা একটু খুব ঝামেলা লাগে আর কি মাঝে মাঝে। ব্লক স্কোপ, হ্যাঁ, হ্যাঁ। কোন সাইন বা কিছু বলতে চাচ্ছেন কোনটা ব্লক স্কোপ? না, এই যে লেট এবং কনস্ট্যান্ট ব্লক স্কোপে ব্যবহার করা যায় কোনটা করা যায় না, মানে ব্লক স্কোপ জিনিসটা কি? আচ্ছা, এটা কোথায় পাইছেন? একটু দেখলে হয়তো বুঝতে এইখানে পারবো নাই। কোনটার কথা লেট বলতেছেন। এবং কনস্ট্যান্ট, লেট এবং কনস্ট্যান্টের মানে বিষয়ে একটু জানতে গেলেই তো এই পার্থক্যই আছে ব্লক স্কোপ, যে এটা লেট হচ্ছে ব্লক স্কোপ এবং লেট ও কনস্ট্যান্টের মধ্যে সিম্পল পার্থক্য, লেটের ভ্যালুর মানটা চেঞ্জ করা যাবে, কনস্ট্যান্টেরটা চেঞ্জ করা যাবে না। হ্যাঁ, আর এখানে যদি ব্লক স্কোপ দুই ইন্ট্রোডিউস লেট কনস্ট্যান্ট স্কোপ ইজ লিমিটেড ইনসাইড, স্কোপ কোনটা, সেকেন্ড কার্লি ব্রেসেসের মধ্যে যা থাকে সেইটাকে স্কোপ বলে। আচ্ছা, ওয়ার্কিং, ইফ এলস, ফর ওয়াইল, সুইচ, এগুলো হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে ব্লক। Prevent variable leakage outside block. Avoid redeclare bugs. Replace. আচ্ছা, repeated keyword. Constant. If you want, I can give airline definition. Student. আচ্ছা, স্কোপ তো আমরা জানি, স্কোপ বা আমি যেটা জানি সেটা হচ্ছে যে কার্লি ব্রাসের মধ্যে যেটা থাকে সেটা স্কোপ। হ্যাঁ, স্কোপটা হচ্ছে কি ইফ এলস এর সাথে চলে, ফর এর সাথে চলে, কিন্তু ব্লক স্কোপ ES6 টপিক। আচ্ছা, introduced with let and constant, scope is limited to inside, আচ্ছা সেটা বুঝলাম। prevents variable leakage outside block, avoid redeclaration bugs, about redeclaration bugs,
আচ্ছা, রিডিক্লেশন বার্ডসটা মানে একটু আগে এখানে বললেন। আমার আমার সমস্যা যেটা মানে বুঝতে হয়েছে, আপনাকে বললে বিষয়টা ভালো বুঝতে পারবেন। হ্যাঁ, আমি হ্যাঁ, কার্লি ব্রেসের ভেতরে, হুম, হুম। কার্লি ব্রেসের ভেতরে কখনো মানে লেট অথবা কনস্ট্যান্ট এইটা ব্যবহার নিয়ে আর কি। ও আচ্ছা, কার্লি ব্রেসেসের ভেতরে, তাই না? হ্যাঁ, ভেতরে আচ্ছা, লেট তাহলে এবং শুধু কনস্ট্যান্ট এটার এর এর ব্যবহারটা একটু মানে জটিল আর কি এটা। বুঝতে পারছি। আচ্ছা, না আমি তো সিম্পল জিনিসে চলে দেখেছিলাম। আপনি একটু হয়তো অ্যাডভান্স লেভেলে চলে গেছেন। আচ্ছা, যাই হোক, সমস্যা নাই। ব্লক স্ট্রোক লেখার পরে আমাকে যেটা সাজেস্ট করা হয়েছে যে লেট আমি জেড দিছি, সেটা হচ্ছে 30। জেড এর মান কত? 30। কনসোল লগের ভিতরে আমি জেড দিয়ে দিছি। ফাইলে হিট করে দেখি 30 আছে কিনা। হ্যাঁ, ফাইলে হিট করে দেখলাম 30 কিন্তু আসছে। কিন্তু আমি যদি এইটা কনসোল লগ জেডটা বাহিরে দিই, হ্যাঁ, তাহলে কিন্তু জিনিসটা আসবে। আমাকে অলরেডি এআই ওয়ার্নিং দেওয়া শুরু করেছে। এই যে ইরর দিয়েছে, তাই না? তাহলে জিনিসটা আসতেছে না। কেন আসতেছে না? তাহলে হচ্ছে কি, আমার এই যে স্কোপ বা ব্লক স্কোপ যেটা বললেন যে কার্লি ব্রাসেস, এটার ভেতরে কিন্তু আলাদা একটা স্কোপ, বা স্কোপ বলতে কি বুঝি আমরা, আলাদা একটা মানে দুনিয়া বলতে পারেন, আলাদা একটা জগৎ। হ্যাঁ, যেটা আমার বাহিরের যে মূল ফাইল আছে সেটার থেকে এই জিনিসটা আলাদা হতে পারে। ইফ এর মধ্যে আমরা স্কোপ ইউজ করছি, তাই না? ফাংশনের ভিতর থাকে কার্লি ব্রেসেস। গত ক্লাসে কি করেছিলাম? লুপ ইউজ করেছিলাম, তাই না? এই লুপের মধ্যে আমার কি থাকে? কার্লি ব্রেসেস থাকে। এই যে ফর ওয়াইল লুপের কথা বললাম। তারপরে হচ্ছে গিয়ে সুইচ, এটা ইফ এলসেরই একটা ভাই সুইচ, তাই না? এটার ভিতরে কার্লি ব্রেসেস থাকে। তো এই যেটা বললো হচ্ছে কি আপনার, এই যে এটার ভেতরে ডিক্লেয়ার করেছি, এটার বাহিরে কি ঝামেলা হয়েছে। এখন এটা আমি ইয়া দিই, কনস্ট্যান্টলি। কনস্ট্যান্টে যদি যাই, তাহলে হচ্ছে কি আপনার সেম ইরো। তাহলে লেটার কনস্ট্যান্টের মধ্যে ব্লক স্কোপের কিন্তু কোনো পার্থক্য নাই। সুবিধা কোথায় হবে? আপনি যদি var দেন, হ্যাঁ, এখানে কি দিয়েছি? ভেরিয়েবল var। তাহলে এটা যদি দিই, আমি হিট করি, তাহলে কিন্তু আমাকে ইরোর দেয় নাই। তাহলে এটা একটা অন্যতম তফাৎ হচ্ছে আপনার ভেরিয়েবল আর লেট কনস্ট্যান্টের মধ্যে, যে আপনি যদি কোনো ব্লকের মধ্যে কোড লিখেন, আবার বলি ব্লক কি চিনেছেন কি? ইফ এর পাশে কিন্তু ব্লক থাকে। কার্লি ব্রাসেসের মধ্যে যে কোডটা লিখলেন সেটা হচ্ছে ব্লক। হ্যাঁ, তো স্কোপ আর কি, স্কোপ। আর এটার ভিতরে হচ্ছে গিয়ে আপনার কোনো যদি ভেরিয়েবল দেন, var লিখে দেন, সেটা আপনি বাহিরে থেকে ইউজ করতে পারবেন। কিন্তু আপনি যদি লেট অথবা কনস্ট্যান্ট দেন, লেট দিলেন বা কনস্ট্যান্ট দিলেন, তখন বাহিরে এটা ইরোড দিবে। ঠিক আছে? তো আমি ইরোডটা প্রিন্ট করে দেখাইতে চাচ্ছি না, আমি এটা ইয়া করে দিই। তো এইটাই ব্লক স্কোপ মিন করেছে, যে আপনি যদি উম, দেখি, এটা তো সরাসরি কার্লি ব্রাসেসের মধ্যে দিয়েছি। আমি বলি ইফ যদি ট্রু হয়, তাহলে কনস্ট্যান্ট ডাব্লিউ কনসোল লগ ডাব্লিউ এটা দিয়ে দিই। লাস্টে আমি কনসোল লগ ডাব্লিউটা দিয়ে উঠে এই একটা দিই। আচ্ছা, এখন দেখি 40 আসে কিনা। ইরোড তো আসার কথা। ইরোড আসছে, আসছে, কারণ আমি ব্লক, কোন একটা ব্লকের মধ্যে, স্কোপের মধ্যে, হ্যাঁ, আমি কি লিখেছি? ডাব্লিউ লিখেছি ভেরিয়েবল। কিন্তু এটা আমি ওটার ভেতরে ইউজ করেছি, ভালো কথা, কোনো সমস্যা নেই। আমি আবার বাহিরেও ইউজ করেছি। তাহলে জিনিসটা এভাবে হবে না। যদি আমি বাহিরেরটা কমেন্ট করে দিই, তাও আমার জিনিসটা কাজ করবে। আমি যদি একটু হিট করি, তাহলে এটা আসলো। তো এটা যে এই জিনিসটাকে স্কোপ বলা হয়, হ্যাঁ, যে আপনার ভেরিয়েবলটা কোথায় কাজ করবে, কোথায় কাজ করবে না। হ্যাঁ, ফাংশন বা আপনার এই যে কি বলে, ইফ বলেন বা লুপ বলেন, এগুলো এক একটা কি ব্লক রিটার্ন করতেছে। এই এই ডাব্লিউ এর ব্যবহার কোন জায়গায়? এই ব্লকের ভেতরে। স্কোপ বাংলা অর্থ কি জানেন? মানে না, স্কোপ বাংলা অর্থ তো মানে আমার যদ্দূর মাথায় এসেছে, কিন্তু আমি বলতে পারতেছি না। মানে আপনার সুযোগ আছে কাজ করার, হ্যাঁ, এরকম কিছু। তাই লিখলাম, টাইপ করতে পারছি এখানে না। ও আচ্ছা, আহ, ভুলে ভুল হয়ে সমস্যা গেছে।
এখানে সমস্যাটা কি ভাইয়া? সমস্যা হচ্ছে যে আচ্ছা। হুম আপনি যখন স্কোপের মধ্যে ব্যবহার করছেন, হুম আমার তো যখন আমরা অনেক কোড লিখবো তখন তো আমার এটা প্রিন্ট করতে হবে। এখন হুম যখন আমার এটা কার্লি ব্রেসের ভিতরে আছে, এখন এইটা আমি প্রিন্ট করব কিভাবে? অর্থাৎ এটা তো মানে বাইরে প্রিন্ট করা যাচ্ছে না, ভিতরেই প্রিন্ট করতে হচ্ছে। অর্থাৎ আমার এটা নিয়েই সমস্যা হবে আমাদের, যে এটার মানে আমি তো যখন স্কোপের মধ্যে ব্যবহার করছি তখন ওইখান থেকেই তো আমাকে মানে প্রিন্টের নির্দেশনা দিতে হবে, বাইরে থেকে তো আমি ওটা নিতে পারবো না। তাহলে এটা মনে করেন ফাংশনের ভিতর রেখে রিটার্ন করে দিতে পারি, তখন ওটা বাইরে থেকে প্রিন্ট করা যাবে। এমনি এইভাবে ডাইরেক্ট স্কোপের মধ্যে রেখে যাওয়া লাগবে, পারবেন না। হুম হুম প্রিন্টটা তখন ভেতরেই করতে হবে, বাহিরে তো আমি ভেরিয়েবলটা ধরতে পারতেছি না। তাহলে স্কোপ থেকে বাহিরে আমার ভেরিয়েবলটা পাস করে দিতে হবে। বুঝতে পারছি, যদি বাহিরে ভেরিয়েবলটা হ্যাঁ পাস হ্যাঁ। করে দিতে পারি তখন আমি জিনিসটা ধরতে পারি। কিছুটা এই এরকম পাস যে আমি করার একটা পদ্ধতিটাই কি ফাংশন শুধু লিখলাম। রিটার্ন রিটার্ন দিয়েই পাস করা যাবে, এই তো? রিটার্ন আপাতত মাথায় রিটার্ন আসতেছে, আরো কত ওয়ে থাকতে পারে, তাই না? আমি এটা তখন কনস্ট্যান্ট ডাব্লিউ সমান সমান 40 আমি বললাম রিটার্ন করে দাও ডাব্লিউ। তাহলে কিন্তু আমি বাহিরে যদি এটাকে প্রিন্ট করতে চাই, তাহলে এটা দিয়ে দিলাম, এভাবে নিতে পারি। এটা দেখি হিট করে ডাব্লিউ আসে কিনা, ইরোড ছাড়া। ইরোড ছাড়া আসছে ডাব্লিউ। আরেকটা সিস্টেম মাথায় আসছে, আমি আগে একটা ভেরিয়েবল দিয়ে দিলাম, এখানে ওই ডাব্লিউটা ওই ভেরিয়েবলের ভিতর মানটা অ্যাসাইন করে দিলাম। বাহিরে কি কাজ করবে, করার কথা। আসেন দেখি কাজ করে কিনা। মনে করেন একটা ভেরিয়েবল নিলাম, কি নেওয়া যায়, আই। আচ্ছা ঠিক আছে, আই সমান সমান 0। আই সমান সমান কিছু দিলাম না, জাস্ট ডিক্লেয়ার করে দিলাম। আহ, বললাম ইফ যদি ট্রু হয়, তাহলে আমি একটা ভেরিয়েবল নিয়ে নিলাম কনস্ট্যান্ট ডাব্লিউ সমান সমান 50। আই এর মান অ্যাসাইন করে দিলাম কার মধ্যে, ডাব্লিউটা অ্যাসাইন করে দিলাম কার মধ্যে, আই এর মধ্যে। নিচে এসে কনসোল লক করে দিলাম আই। ঠিক আছে, তার মানে ওইটাকে সরাসরি পাচ্ছি না, ওটাকে আমি আরেকটার মধ্যে ভরে সেটাকে আমি এটা এখানে প্রিন্ট করে দিচ্ছি। যেহেতু প্রিন্ট হয় কিনা, হ্যাঁ প্রিন্ট হচ্ছে এই 50। ওকে, আরো ওয়ে থাকতে পারে। তো যেটা বললাম যে ভেতরে প্রিন্ট করতে হবে না, এইভাবে পাস করে আমি বাহিরে নিয়ে আসতে পারি। মাথায় আপাতত এই দুটোই আসতেছে, কাজ করতে গেলে হয়তো আরো আসবে। তো গুড কোশ্চেন আপনার, হচ্ছে কি স্কোপটা আমি তাহলে এই সুযোগে দেখাই দিলাম। স্কোপটা কি হচ্ছে, যে কার্লি ব্রাসেসের মধ্যে যে আলাদা একটা পৃথিবী তৈরি হয় বলতে পারেন, সেটা হচ্ছে স্কোপ। স্কোপ বাংলা অর্থ আমি খুঁজে পাচ্ছিলাম না, স্কোপ বাংলা অর্থ হচ্ছে সুযোগ। মানে কোথায় সুযোগ আছে, আপনার কাজ করার স্কোপ বলে না, যে এই জায়গায় তোমার কাজ করার কোনো স্কোপ নাই। স্কোপটার মিনিংটা হচ্ছে এরকম যে আমার কার্লি ব্রাসেসের মধ্যে তৈরি করেছি কনস্ট্যান্ট বা লেট, ওইটার কাজ করার সুযোগটা এই কার্লি ব্রাসেসের মধ্যেই থাকবে। এই, আচ্ছা, এরপরে কোথায় যেতে নিয়েছিলাম, অ্যারো ফাংশনের গ্রন্থে যেতে নিয়েছিলাম। আসেন অ্যারো ফাংশনের মধ্যে চাই তাহলে। উম, 10টা 36। আচ্ছা, অনেকদিন পর আপনাদের ব্যাচ থেকে কোশ্চেন পেলাম, আপনারা তো কোশ্চেন করেনই না। এখন হচ্ছে গিয়ে আমি দেখাচ্ছি অ্যারো ফাংশন। অ্যারো ফাংশন আমরা এই ফাংশনের ভিতর দিয়ে দিই। আগে নর্মাল ফাংশন দেখি, হ্যাঁ। ও নর্মাল ফাংশন আমি এই মাত্র ইউজও করেছি। ফাংশন, ফাংশনের নাম প্যারেন্থিসিস কার্লি ব্রেসেস। এই কার্লি ব্রেসেসের এটা একটা ব্লক, এই ব্লকের মধ্যে কাজ করার সুযোগটাকে আমি হচ্ছে গিয়ে স্কোপ বলতেছে, হ্যাঁ এটাই হচ্ছে ব্লক স্কোপ। আচ্ছা, তো এখন দেখেন, আহ, আমি একটা অ্যারো ফাংশন নিচ্ছি, টেস্ট নামে নর্মাল ফাংশন নিচ্ছি। তো মনে করেন আমি একটা বি ফাংশন নিচ্ছি, অ্যারো ফাংশন। অ্যারো ফাংশন নেওয়ার নিয়মটা হচ্ছে,
অ্যারো ফাংশনটা না অ্যাকচুয়ালি আপনার একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে আসে, মানে রাখে, এরকম কিছু, সরাসরি ফাংশন লিখে না। আচ্ছা, একটা জিনিস দেখেন, এটাকে বলে ফাংশন এক্সপ্রেশন, এরকম কিছু বলে, ফাংশন এক্সপ্রেশন। আগে ফাংশন এক্সপ্রেশন বুঝাই, তারপর অ্যারো ফাংশনটা বুঝাই। হ্যাঁ, ফাংশন এক্সপ্রেশনটা কি? ভিন্ন ওয়েতে আমি ফাংশন লিখবো, সেরকম একটা নিয়মকে ফাংশন এক্সপ্রেশন বলে। হ্যাঁ, ভিন্ন ওয়েতে আমি ফাংশন লিখবো। ভিন্ন ওয়েতে আমি ফাংশন কিভাবে লিখতে পারি? ভিন্ন ওয়েতে ফাংশন লেখার নিয়ম হচ্ছে গিয়ে আমি একটা ভেরিয়েবল নিতে পারি, যেটা আগে নিতাম ভেরিয়েবল, এখন আমি লেট বা কনস্ট্যান্ট নিই। তো আপনার এই যে নর্মাল একটা জিনিস সহজে বুঝাই দিই, আমি যে প্রিমিটিভ নন প্রিমিটিভ বুঝিয়েছিলাম। হ্যাঁ, প্রিমিটিভ কোনগুলো, যে সিঙ্গেল ডাটাগুলো, আর নন প্রিমিটিভ হচ্ছে আপনার ফাংশন, অবজেক্ট, তারপর হচ্ছে অ্যারে। তো নন প্রিমিটিভ ডাটাগুলো না আপনার হচ্ছে গিয়ে আহ, ইয়া করা যায়, সরাসরি কনস্ট্যান্টের মধ্যে নিয়ে কাজ করা যায়। তো এই যে ফাংশন বলেন, অ্যারে বলেন, এটার ভেতরে না আপনার ডাটাগুলো ডাইরেক্ট সাপোর্টেড কিছু এক্সট্রা ফাংশন দিয়ে চেঞ্জ করা যায়। হ্যাঁ, তো এগুলো আপনি কনস্ট্যান্ট দিয়ে কাজ চালিয়ে নিতে পারবেন, এখানে লেট দেওয়ার কোনো দরকার নেই। তো আমি একটা ফাংশন নিচ্ছি, ফাংশনের নাম দিয়ে দিলাম, কি দেওয়া যায়, মাই ফাঙ্ক হতে পারে, মাই ফাঙ্ক। এটা হচ্ছে ফাংশনের নাম, মাই FUNC। দেন যেহেতু ভেরিয়েবল নিচ্ছি, ভেরিয়েবলের একটা মান অ্যাসাইন হবে। সেটা কি হবে? প্রথমে ফাংশন কিওয়ার্ডটা লিখলাম, তারপর রিটার্ন করে দিলাম কিছু একটা। এইবার আগের ফাংশন থেকে এটার তফাৎটা একটু দেখেন। হ্যাঁ, আগে কি করেছি, ফাংশন লিখেছি, তারপর ফাংশনের নামটা লিখেছি, প্যারেন্থেসিস কার্লি ব্রেসেস। এইবার দেখেন আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, ভেরিয়েবলের ভেতরে যে নামটা রাখছি ওইটাই ফাংশনের নাম হবে। এখানে কিন্তু ফাংশনে কোনো নামটা নিয়ে নেই। তার মানে কিছুটা এরকম চিন্তা করেন যে ফাংশনের নামটা আমি একটা সমান সমান চিহ্ন দিয়ে ফাংশনের নামটা ডান দিক থেকে বাম দিকে নিয়ে আসছি। আমি যদি বলি মাই ফাঙ্ক নামে কোনো ফাংশন তৈরি করো আগের নিয়মে, তাহলে আপনি আগে এটা আগের নিয়ম কিরকম হইতো, ফাংশন মাই ফাঙ্ক প্যারেন্থেসিস কার্লি ব্রেসেস, এটা হচ্ছে আগের নিয়ম। এইটাই হচ্ছে কি নতুন নিয়মে আমি এইভাবে লিখলাম। এটা আমি কমেন্ট করে দিই আগের নিয়মটা, শিফটে দিয়ে দিই, কমেন্ট দিয়ে দিই, ফাংশন দিয়ে দিলাম। এখন যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে ওকে দুইটা কাছাকাছি রাখলাম। কল করার নিয়মটা কিন্তু সেম। কল করার নিয়মটা কি, যে কনসোল লগ দিলাম, এর ভিতরে আমি বললাম হচ্ছে মাই ফাঙ্ক, এটা পরে আমি দিয়ে দিলাম এই যে প্যারেন্থেসিস দিয়ে দিলাম। তাহলে হচ্ছে কনসোল লগের ভিতরে মাই ফাঙ্ক লিখলাম, মাই ফাঙ্ক লিখে প্যারেন্থেসিস দিয়ে দিলাম। এই যে মাই ফাঙ্ক ফাংশনটা আছে না, হ্যালো ফ্রম ফাংশন এক্সপ্রেশন, এই লেখাটা চলে আসবে। আমি যদি নিচে হিট করি, এই যে লাস্টে হ্যালো ফ্রম ফাংশন এক্সপ্রেশন, এই জিনিসটা চলে আসছে। তাহলে ফাংশন এক্সপ্রেশন এই জিনিসটা আমরা বুঝলাম, যেটা হচ্ছে নর্মাল ফাংশনকে, ফাংশনের নামটা একটা ভেরিয়েবলের ভিতরে স্টোর করে দেন আমি তার ভিতরে ফাংশনটাকে রাখলাম। এই যে ওয়েটা, এটা ওই ওয়েটার নামই হচ্ছে ফাংশন এক্সপ্রেশন। এই যে ফাংশন এক্সপ্রেশন, এই ওয়েটা ব্যবহার করে অ্যাকচুয়ালি অ্যারো ফাংশন তৈরি করা হয়। হ্যাঁ, নাম কি, অ্যারো ফাংশন। দেখেন আমি একটা কনস্ট্যান্ট নিচ্ছি, বললাম হচ্ছে মাই অ্যারো ফাংশন, দেন হচ্ছে প্যারেন্থেসিস দিব, তারপর হচ্ছে অ্যারো সাইনটা দিব, তারপর কার্লি ব্রেসেস দিয়ে আমি রিটার্ন করে দিলাম হ্যালো ফ্রম অ্যারো ফাংশন। আমাকে অ্যারো ফাংশন থেকে আমি কি বলছি, হ্যালো বলছি। এইখানে আসেন, খেয়াল করেন আগের ফাংশন আর এই ফাংশনের মধ্যে তফাৎ দেখেন। আগের ফাংশন এক্সপ্রেশনটা দেখেন, আগের ফাংশন এক্সপ্রেশন
এখানে ভেরিয়েবলের নাম আছে, এখানে ভেরিয়েবলের নাম আছে, এই দুইটার মধ্যে তো কোনো তফাৎ দেখতে পাচ্ছি না। তফাৎটা কোথায়? তফাৎটা সমান সমানের ডান সাইড থেকে শুরু হইল। এখানে ফাংশন নামে একটা কিওয়ার্ড আছে, তাই না? ফাংশন নামে একটা কিওয়ার্ড আছে, কিন্তু এইখানে কিন্তু ফাংশন নামে কোনো কিওয়ার্ড নাই, সরাসরি প্যারেন্থিসিস। আর এখানে ফাংশন কিওয়ার্ডের পরে হচ্ছে প্যারেন্থিসিস, আর এইখানে প্যারেন্থিসিসের পরে হচ্ছে আমার অ্যারো সাইন। তো নর্মাল ফাংশনে প্যারেন্থিসিসের আগে থাকে ফাংশন কিওয়ার্ডটা, আর অ্যারো ফাংশনে অ্যারো সাইনটা প্যারেন্থিসিসের পরে থাকে, এবং এখানে ফাংশন নামে কোনো কিওয়ার্ড থাকে না। সোজা বাংলা এই ফাংশনটাকে একটু শর্টকাটে আমি লিখলাম, এই ফাংশনটাকে একটু শর্টকাটে আমি এখানে লিখে দিলাম। এইটা যদি আমি কনসোল লক করার নিয়ম সেট, এই যে কনসোল আগে বললাম মাই অ্যারো ফাংশন, এখন যদি জিনিসটা একটু রান করি, হ্যালো ফ্রম মাই অ্যারো, এই ফাংশন লেখার নিয়মটা বারবার দেখে রাখেন। এটা নেক্সটে আমি ম্যাক্সিমাম টাইমে এই অ্যারো ফাংশনটা ইউজ করবো, হ্যাঁ, নর্মাল ফাংশন ইউজ করব না। আবারও বলতেছি, মাথায় অ্যারো ফাংশন লেখার নিয়মটা গেঁথে ফেলান। আমি প্রজেক্ট বলেন বা যাই বলেন, এইচটিএমএল ডকুমেন্ট বলেন, যেখানেই বলেন না কেন, অ্যারো ফাংশনটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ করবো। ওকে, এই অ্যারো ফাংশনে কিছু শর্ট হ্যান্ড আছে, মানে শর্টকাটে লিখতে পারি। প্রথমত, আমি যদি জিনিসটা এক লাইনে লিখে, আচ্ছা এই যে এআই সাজেস্ট করতেছে, আমি দিয়ে দিলাম, দেখেন এখানে কয়েকটা শর্ট আছে। প্রথম শর্টটা কি? আমি জিনিসটা এক লাইনে লিখেছি, যদি এক লাইনে লিখে, তাহলে আমার কার্লি ব্রেসেসও দেওয়া লাগবে না, ইভেন রিটার্নও দেওয়া লাগবে না। যেহেতু এইভাবে লিখেছি, সে আমাকে জিনিসটা রিটার্নও করে দিচ্ছে, এবং কার্লি ব্রেসেসের কাজটাও আমাকে কমাই দিচ্ছে। দেখছেন, শর্ট হ্যান্ড মানে শর্টকাটে লিখলাম আর কি। হ্যাঁ, এইটা যেরকম ফাংশন, অ্যারো ফাংশন যেরকম কাজ করেছে, এইটা ঠিক একইভাবে কাজ করেছে। আমি যদি হিট করি, এটা কি কনলেস অ্যারো ফাংশন, হ্যালো ফ্রম কনসাইজ অ্যারো ফাংশন, এটা একটু ছোট হ্যাঁ, করে দিলাম। এখানে অ্যানোনিমাস এইটাকে আমি ফাংশন আরেকটু ছোট কোনটা, বা করতে পারি। হ্যাঁ, বলেন বলেন। অ্যানোনিমাস ফাংশন কোনটা, মানে নাম ছাড়া ফাংশন যেটা? ও আচ্ছা, হ্যাঁ, নাম ছাড়া ফাংশন কলব্যাক ফাংশন হিসেবে বেশি ইউজ হয়। এখানে তো আমি একটা নাম রাইখেই ফেলাইতেছি, তাই না? কিন্তু ডান সাইডে দেখেন, হুম। এখানে কিন্তু কোনো নাম নাই, তার মানে এটা অ্যানোনিমাস ফাংশন বলা যায় না। বলা যায় না, কারণ এটা আমি নাম ছাড়া ফাংশন নাই, ঠিক আছে, কিন্তু আমি এখানে ভেরিয়েবল রাখতেছি, মানে কি এই ফাংশনটার নামটা এখানে রেখে দিচ্ছি। আচ্ছা, অ্যানোনিমাস ফাংশন, আমি যখন একটা ফাংশনের ভেতরে প্যারামিটার হিসেবে আরেকটা ফাংশন নিব, সেটাকে কলব্যাক ফাংশন বলে, সেখানে নাম ছাড়া ফাংশন কল করে দিতে পারি। আচ্ছা, একটু পরে দেখি তাহলে অ্যানোনিমাস ফাংশন, আমি এটার একটা শর্টকাট দেখে আগে। হ্যাঁ, আপনার যেটা বলতে চাচ্ছি এইটা, আমি বললাম মাই অ্যারো ফাংশন 3, মাই অ্যারো ফাংশন 3, এটার ভিতরে নেম দিয়ে হ্যালো নেম আছে, সেই নেমটাই রিটার্ন করে দিলাম, যে আমি শর্টকাট করি, নেমটাকে রিটার্ন করে দিলাম। যেহেতু আমার এখানে একটা প্যারামিটার, এখানে দেখেন একটা শর্টকাট দেখেন, যখন আমি একটাই প্যারামিটার ইউজ করব, তখন আমি চাইলে এই প্যারেন্থেসিসও উঠিয়ে দিতে পারি। হ্যাঁ, যখন আমার প্যারামিটার একটা, আবারও বলতেছি, তখন আমি প্যারেন্থেসিস কোনটা, ফার্স্ট ব্র্যাকেট ওপেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তো তখন আমি এই প্যারেন্থেসিসটা উঠাই দিতে পারি। হ্যাঁ, কিন্তু এখানে কন্ডিশনটা আবার মনোযোগ দিয়ে শুনেন, একটা প্যারামিটার, যদি আমার প্যারামিটার দুইটা থাকতো, নেম থাকতো এবং পাশে যদি এইজ থাকতো, তখন কিন্তু আমি প্যারেন্থেসিস তুলে দিতে পারবো না, তখন এই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমাকে রিটার্নের মধ্যে নেম প্লাস এইজ এরকম কিছু দিয়ে দিতে হবে। তো আমি, যেহেতু আমার একটাই প্যারামিটার, গেল কই, যেহেতু আমার প্যারামিটার এই মুহূর্তে একটাই, আমি প্যারেন্থেসিস উঠাই দিতে পারি। এটা জাস্ট আপনাকে বোঝানোর জন্য যে আমি এইভাবেও এই অ্যারো ফাংশন লিখবো ভবিষ্যতে। হ্যাঁ, কার্লি ব্রেসেস ছাড়া কখন লিখবো, যখন এক লাইনে আসবে। রিটার্ন কখন তুলে দেবো, এক লাইনে যেই লেখাটা আসবে সেটা আমি রিটার্ন করবো না, তখন রিটার্ন তুলে দেবো। দেন হচ্ছে যে যখন আমার প্যারামিটার একটাই থাকবে, তখন দেখবেন আবার আমি ফার্স্ট ব্র্যাকেটও লিখতেছি না। ওকে,
তো এই টার্মসগুলোর সাথে পরিচিত থাকতে হবে, নয়তো পরে যখন আমি প্রজেক্টে কোড করব বুঝবেন না কিছু। এই যে নেম একবার দিয়েছি কি জন, আমি আরবার আরেকটা নেম দিয়ে দিই, দিলাম সিনা। আমি যখন এখানে হিট করি, একই ফাংশন দুইবার কল করেছি, একবার আসছে জন আর একবার আসছে সিনা। এইবার আসছে নাম ছাড়া ফাংশন। তাহলে এই নাম ছাড়া ফাংশন বুঝতে গেলে আমার কলব্যাক ফাংশনটা বুঝতে হবে। কলব্যাক ফাংশনটা এমন একটা ফাংশন যে ফাংশনের কোনো নাম নাই, এবং সেই ফাংশনকে তাহলে কল করব কিভাবে? সেই ফাংশনকে কল করার দরকার নেই, কারণ সেই ফাংশন আবার আরেকটা ফাংশনের ভেতরে থাকে। হুম, অথবা অন্য কোনো ওয়েতে করতে পারি। বিভিন্ন ওয়ে আছে কিন্তু, হ্যাঁ, কলব্যাক ফাংশন দিয়ে যে করতে হবে এরকম কোনো কথা নেই। সেট টাইম আউট দিয়ে করছি, সেট টাইম আউট নিজে একটা ফাংশন, তার ভিতরে আরেকটা ফাংশন দিয়ে দিচ্ছে কলব্যাক ফাংশন হিসেবে। তার মানে এখানেও কলব্যাক ফাংশন হিসেবে ইউজ করছে। আমি যদি প্যারেন্থেসিস ইউজ করতে পারি, আমি বললাম ফাংশন প্যারেন্থেসিস কার্লি ব্রেসেস কনসোল লক করো, এটা লাস্টে আমি জিনিসটাকে ক্লোজ করে দিই। একটু ভিন্ন ওয়েতে চলে গেছি আমি। এইভাবে ফাংশন করা যায়, এটা করা যায়। আহ, এটা অ্যানোনিমাস ফাংশনের, শুধু অ্যানোনিমাস ফাংশনের উদাহরণ দিতে চাইছি দেখে আমি এখানে আসছি, এবং লাস্টে লেখাটা আসছে হ্যালো ফ্রম অ্যান অ্যানোনিমাস ফাংশন। তার অ্যাকচুয়ালি কি ঘটছে এখানে ঘটনাটা বলি। হ্যাঁ, এইটা একটা ফার্স্ট ব্র্যাকেট ওপেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দিছি, তার ভিতরে একটা ফাংশন দিছি, এবং লাস্টে যে আমি এই যে প্যারেন্থেসিস দিয়েছি, তার মানে এর ভেতরে থাকা যে ফাংশনটা, এইটাকে আমার কল করা লাগবে না, এইটা অটোমেটিক এখানে কল হয়ে যাবে। তো আমি এটাকে অ্যারো ফাংশনে কনভার্ট করে দেখি তো হয় কিনা। অ্যারো ফাংশনে কনভার্ট করে ফেললাম। হবে হবে হবে। দেন আমি যদি এখানে কল করি, হিট করি, হ্যাঁ, হ্যালো ফ্রম অ্যানোনিমাস ফাংশন, তো জিনিসটাকে অ্যারো ফাংশনে কল করে ফেলছে। এই ফাংশনটার কি কোনো নাম আছে? কোনো নাম নেই। কল করছে কিভাবে? অটোমেটিক কল করার সিস্টেমটা আমি অ্যাপ্লাই করেছি জাভা স্ক্রিপ্টে। এটা বিল্ট ইন সিস্টেম। নিয়মটা কি, যে ফাংশনটা আপনি চাচ্ছেন কল করতে, সেই ফাংশনটাকে আমি আরেকটা অ্যানোনিমাস ফাংশন আরেকটা প্যারেন্থিসের মধ্যে নিয়ে নিলাম, দেন পাশেই আবার ওই প্যারেন্থিসটাকে ওপেন ক্লোজ করে দিলাম। তার মানে এই ফাংশনটাকে যেটা আমি প্যারেন্থিসের মধ্যে নিয়েছি সেটাকে আবার এখানে আমি আবার একটা কল করে দিচ্ছি, একটা শর্ট হ্যান্ড জাভা স্ক্রিপ্টে। এইভাবে অ্যানোনিমাস ফাংশনের একটা উদাহরণ হইতে পারে। এটা একটা উদাহরণ। আরেকটা উদাহরণ হচ্ছে যে কলব্যাক ফাংশন, যেটা যে ফাংশনের প্যারামিটার হিসেবে আরেকটা ফাংশন আমি দিয়ে দেব। callback function। মনে করেন আমি একটা কনস্ট্যান্ট বলি মাই অ্যারো ফাংশন 3 না 4, মাই অ্যারো ফাংশন 4 সমান সমান এটার ভিতরে বললাম সিবি। সিবি মানে কলব্যাক, নিয়ে আমি এখানে দিয়ে দিলাম। আমি বললাম তুমি এটা আহ, যে কোনো কিছু করতে পারি। সিবি নিলাম, ঠিক আছে, সিবি একটা প্যারামিটার। সিবির মধ্যে আমি হচ্ছে যে কোনো কিছু অ্যাসাইন করে না ফাংশন অ্যাসাইন করব, সেই ফাংশনটা যা রিটার্ন করে সেটা আমি আরেকটা কিছুর মধ্যে রাখতে পারি। উম, আপাতত সিম্পল ওয়েতেই যাই। আমি বললাম হচ্ছে গিয়ে যা সিবির মধ্যে যা আসবে তুমি সেটা কনসোল লগ করে দাও, কনসোল লগের ভিতরে তুমি সিবিটাকে কল করে দিলাম, দেখছেন? সিবিতে যে ফাংশনের জন্য আমি কি দিছি, প্যারেন্থেসিস দিয়ে দিয়েছি। তার মানে আমি ইন্ডিকেট করতেছি যেটা আসতেছে সেটা একটা ফাংশন। তো আমি এটা হচ্ছে কি এখন কল করতেছি, হ্যাঁ। তো মাই ফাংশন 4
এটা দিতে পারি। দেখেন কল করতেছি কাকে, মাই ফাংশন ফোর কে আমি কল করতেছি, হ্যাঁ মাই ফাংশন ফোর, এই যে মাই ফাংশন ফোর, কিন্তু এখানে একটা প্যারামিটার আছে না, প্যারামিটারের নাম কি, সিবি। সিবি মানে কি, কল ব্যাক। তো আমি এখানে আরেকটা ফাংশন দিয়ে দিচ্ছি যেটার কোনো নামই নেই, হ্যাঁ? অথবা এখানে এটা বলে দিলাম হ্যালো ফ্রম কল ব্যাক ফাংশন। তার লাভটা কি, এই ফাংশনটা অ্যাকচুয়ালি যেটার কোনো নাম নেই এইটা গিয়ে বসবে এই যেটা প্যারামিটার হিসেবে পাস করেছি এই অ্যাট্রিবিউটের মধ্যে বসবে, এই অ্যাট্রিবিউটটা এখানে প্রিন্ট হবে। তার মানে আমি একটা ফাংশন দিচ্ছি যে ফাংশনের নাম নাই, এর জন্য এটা অ্যানোনিমাস ফাংশন। এটা আরেকটা ফাংশনের আর্গুমেন্ট হিসেবে পাস হচ্ছে, প্যারামিটারে গিয়ে বসবে। এর জন্য এটাকে আমি আবার কি বলতেছি, এটা হচ্ছে আমার কলব্যাক ফাংশন। কলব্যাক ফাংশন সোজা বাংলায় যদি বলেন, একদম সোজা, কোনো সংজ্ঞা না, সোজা একটা ফাংশনের আর্গুমেন্ট হিসেবে আমি আরেকটা ফাংশন যখন পাস করব, সেকেন্ড ফাংশনটা আমার কলব্যাক ফাংশন হিসেবে আমি দিয়ে দেব। কলব্যাক ফাংশনের সুবিধা হচ্ছে কল করা লাগে না, যখন একটা ফাংশন রান হয়ে যায়, এই যে মাই ফাংশন কোডটা যখন রান হয়ে যাবে, তখন সিবিটা, এই যে এই ফাংশনটা অটোমেটিক এখানে এটার ভিতরে চলে আসবে রান হয়ে যাবে। এখন যদি আমি এটা একটু হিট করে দেখি, হ্যালো ফ্রম কলব্যাক ফাংশন, তাহলে দুইটা টার্মস চিনলেন, একটা হচ্ছে গিয়ে কি বলে অ্যানোনিমাস ফাংশন, আর একটা টার্মস কি চিনলেন, কল ব্যাক ফাংশন, হ্যাঁ? দুইটাই কাছাকাছি। অ্যানোনিমাস ফাংশনের কোনো নাম নেই, আর কল ব্যাক ফাংশন হচ্ছে আরেকটা ফাংশনের ভিতরে আর্গুমেন্ট হিসেবে সে পাস হবে, সেটা হচ্ছে কল ব্যাক ফাংশন। আচ্ছা, এটা একটা ইম্পর্টেন্ট টপিক, এটা দেখি ছোট টপিক এবং ইম্পর্টেন্ট টপিক, এটা আমি এখন পর্যন্ত খুব একটা ইউজ করিনি, হ্যাঁ? টেমপ্লেট। আচ্ছা আগে দেখেন, মনে করেন একটা ভেরিয়েবল আছে এফ নেম, লেবেলটা দিয়ে দিলাম সিফ, আচ্ছা জন দিয়ে দিলাম। আরেকটা ভেরিয়েবল আছে এল নেম জন ডো, আর জন সিনা দিয়ে দিই। এইবার হচ্ছে আমি ফুল নেম দুই ভাবে প্রিন্ট করে দেখাচ্ছি, দেখেন। প্রথমে নর্মাল নিয়ম, সেখানে হচ্ছে গিয়ে আমি ইউজ করতেছি যে এফ নেম প্লাস, মানে কনকেট অপারেটর, তারপর মাঝখানে একটা স্পেস দিয়ে দিলাম, তারপর আবার প্লাস এল নেম এটা দিয়ে দিলাম। এইটা একটা ওয়ে, সনাতন ওয়ে। এরপর হচ্ছে আমি আরেকটা ওয়ে দেখাচ্ছি যেটা হচ্ছে আধুনিক ওয়ে। আধুনিক ওয়ে কোনটা, আধুনিক ওয়ে হচ্ছে গিয়ে আমার টেমপ্লেট লিটারাল বা কি, টেমপ্লেট লিটারাল সেটা ইউজ করতে হবে। এটা কিভাবে ইউজ করব, প্রথমে আমাকে টাইপ করতে হবে ব্যাকটিক, এই ইনভার্টেড কমার ভিতরে যা থাকে সব স্ট্রিং, হ্যাঁ? ব্যাকটিকের মধ্যে টাইপ করবো সেটা হচ্ছে আমার টেমপ্লেট লিটারাল, হ্যাঁ? তাহলে আমি দুইটা ব্যাকটিক দিলাম, এই যে ব্যাকটিক দেখা যাচ্ছে আশা করি। ব্যাকটিক যারা চেনেন না তাদের বলে রাখি, ওয়ানের বাম সাইডে এটা হচ্ছে ব্যাকটিক, কিবোর্ডের ইএসসি বা স্কেপ যে বাটনটা আছে তার নিচে ওয়ানের বাম সাইডে ব্যাকটিক, বৃষ্টির ফোঁটার মতো চিহ্নটা, তাই না? এই ব্যাকটিক দুইটা নিয়েন, একটা শুরু একটা শেষ, হ্যাঁ? এর মাঝখানে আমার থাকবে। ব্যাকটিকের সুবিধা হচ্ছে এখানে আপনি যে কোনো টেক্সট, মনে করেন হ্যালো বলেন যাই বলেন, সুন্দর মতো দিতে পারবেন। সাথে যখন ভেরিয়েবলটা দিবেন তখন আর প্লাস চিহ্ন ইউজ করা লাগবে না, তখন হচ্ছে আপনাকে এই যে ডলার সাইনটা দিতে হবে, কার্লি ব্রেসেস দিতে, এর ভিতরে আপনি যে ভেরিয়েবলের নামটা দিতে চাচ্ছেন সেটা পাস করে দিয়ে দেবেন, কার্লি ব্রেসেস তারপর হচ্ছে এল নেম। তাহলে এফ নেমও আসলো, আবার এল নেমও আসলো। এখানে আবার হ্যালো লিখতে গেলে আমার কি করা লাগতো জানেন, শুরুতে আবার এই যে স্ট্রিং দিয়ে হ্যালো লিখলাম, সাথে আবার স্পেস দিলাম, সাথে যেখানে প্লাস চিহ্ন দিয়ে তারপর হচ্ছে গিয়ে এফ নেম। তাহলে এইখানে যে কাজটা করেছি, যেই আউটপুট আসবে নিচেও কিন্তু একদম সেম আউটপুটই আসবে। আবার বলি এখানে যা আসবে এখানেও তাই আসবে। এখন যদি আমি লিখে হিট করি, দেখছেন এখানে আসছে হ্যালো জনসিনা,
নিচেও এসেছে হ্যালোজেন্সি। এইখানে এটাকে বলে টেমপ্লেট লিটারেলস। বারবার দেখবেন, এটা একটা ইম্পর্টেন্ট টপিক। আমাকে প্রায় দেখবেন এই জিনিসটা ব্যবহার করতে, টেমপ্লেট লিটারেলস। এখন এই যে আজকে শিখালাম, আরেকদিন যখন ব্যবহার করব তখন কিন্তু যাতে মনে থাকে, হ্যাঁ। বারবার রিপিট করতে গেলে কিন্তু ক্লাসের সময় নষ্ট হবে, কাজ ধীর গতিতে আগাবে। কিন্তু আবার যদি নাও দেখে রাখেন, যখন আমি প্রজেক্টে করব বা কোনো কাজে এটা ব্যবহার করব, তখন আপনি বুঝবেন না এটা কি হয়েছে। তখন আপনার টোটাল জিনিসটাই কঠিন মনে হবে, হ্যাঁ। তো এই জিনিসটা দেখে রাখেন, ইম্পর্টেন্ট টপিক দেখেই দেখাবেন। ডিফল্ট প্যারামিটারস, এটা আমরা ইউজ করছি ফাংশনের ভিতর, হ্যাঁ। ডিফল্ট প্যারামিটারস ফাংশনে কেউ যদি কিছু পাস না করে, তাহলে আমি একটা প্যারামিটার পাস করে দিতে পারি, হ্যাঁ। যদিও ইউজ করেছি, নর্মালি তো আমরা ফাংশনে প্যারামিটার পাস করি, কিন্তু কেউ যদি কিছু পাস না করে, আমি ডিফল্ট হিসেবে আরেকটা প্যারামিটার পাস করে দিতে পারি। ডিস্ট্রাকচারিং, ডিফল্ট প্যারামিটার আমি আর বাড়াইলাম না, হ্যাঁ। এটা আশা করি বুঝতে পারছেন, সোজা টপিক। যেমন এখানে কলব্যাক ফাংশন দিয়ে দিচ্ছি, বাই চান্স যদি কেউ কলব্যাক ফাংশন না পাস করে, তাহলে তো বিপদ হয়ে যাবে। এটা যদি না পাস করে, তাহলে যাতে অন্য কিছু এখানে বসে। এটাই হচ্ছে ডিফল্ট প্যারামিটার, যদিও আগেরটা আমি নষ্ট করতে চাচ্ছি না। এই যেমন এখানে নেম, নেম যদি কেউ পাস না করে, যে একবার জন পাস করছে, একবার সিনা পাস করছি, নেম যদি কেউ পাস না করে, তাহলে নেম হয়ে যাবে হচ্ছে গিয়ে দাঁড়াও। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ডিফল্ট ভ্যালু। কেউ যদি কিছু পাস না করে, তাহলে হচ্ছে এইটা গিয়ে বসবে। তখন ওই যে আগেরবার যে প্যারেন্থেসিস উঠাই দিয়েছিলাম না, ওটা আবার দিতে হবে। কারণ এখানে ডিফল্ট ভ্যালু আছে। তাহলে এইটাও বলতেছে এআই যে এটা আমার ES6 আসছে, ডিফল্ট প্যারামিটার। ডিস্ট্রাকচারিং অ্যারে অবজেক্ট। দুঃখের বিষয় হচ্ছে আমরা এখনো অবজেক্ট শিখি নাই। কেন অবজেক্ট শিখি নাই দেখি তো। গভর্নমেন্ট মিটিং কি আমাকে ব্লক করে দিচ্ছে নাকি? যাই হোক, ঠিক আছে, সমস্যা নেই। হয়তো সিলেবাসে খেয়াল করি নাই, অথবা লাস্টের দিকে ছিল, হ্যাঁ। অবশ্যই আমরা অবজেক্ট দেখবো, চিন্তা করেন না। অ্যারে অবজেক্ট ডিস্ট্রাকচারিং মানে কি, এটা একটা শর্টকাট। অ্যারের ভ্যালু থেকে প্রতিটা ভ্যালু আলাদা আলাদা করে আমি ভেরিয়েবলের মধ্যে না রেখে ডিস্ট্রাকচারিং ওয়েতে রাখতে পারি। কিন্তু যদি আমি অবজেক্ট ডিস্ট্রাকচারিং দেখতে চাই, তাহলে আগে অবজেক্টটা বুঝতে হবে। তাহলে আমি একটু ডিস্ট্রাকচারিং হালকার উপর দেখিয়ে দিই আপনাদের, হ্যাঁ। ডিস্ট্রাকচারিং, প্রথমে অ্যারে ডিস্ট্রাকচারিং দেখেন, হ্যাঁ। কি করতে চাচ্ছি আগে প্রথমে সেটা বুঝে। মনে করেন একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলের নাম দিলাম হচ্ছে স্টুডেন্টস। সেটার মধ্যে আমি উম, নামগুলা দিয়ে দিই। তাদের একটা নাম হচ্ছে মৌসুমী, আরিফ, রাজু, এরা কারা? আর দেখি কে কে আছে। আজিজুল, আজিজুল আছে। তারপর হচ্ছে খলিফা আছে। তারপর হচ্ছে জাহিদুল আছে। আরো নাম আছে, নাম নিলে মাইন্ড করবে, দিয়ে দি। জাকির আছে, আরো আছে অনেকে, সময় নষ্ট না করি। আচ্ছা, মৌসুমী তো লিখছি। সবুজ আছে। জাকিরের লাল বাতি জ্বলছে কেন?
জাহিদুলের পরে ইয়া মিড ডাবল কোটেশন মিস গেছে ব্যবহার করেছেন। জাহিদুলের পরে। ওকে, থ্যাংক ইউ। টাইপ করে নিলাম জাহিদুলের পরে ডাবল কোটেশন মিস, এটা একটু ফিক্সড করে দিই। ওকে, তাহলে অনেকগুলো নাম কষ্ট করে টাইপ করে নিলাম, ঠিক আছে। তো এইখানে হচ্ছে গিয়ে আমি যেটা করলাম, এক একটা নাম এক একটা ভেরিয়েবলের মধ্যে রাখবো, হ্যাঁ। মনে করেন প্রথমে একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলের নাম নিলাম হচ্ছে স্টুডেন্ট ওয়ান, সেটা বললাম ওই যে স্টুডেন্ট জিরোটা রাখা। আবার আরেকটা ভেরিয়েবল নিলাম, কনস্ট্যান্ট বানান দিয়েছি ভুল, এটা দিলাম স্টুডেন্ট টু। তাহলে অ্যারে থেকে স্টুডেন্ট ওয়ান যে তাকে আসি স্টুডেন্ট টু। এভাবে প্রত্যেকটা আলাদা আলাদা করে যদি আমি ভেরিয়েবলের মধ্যে আলাদা আলাদা করে রাখি, তাতে আমার অনেক সময় যাবে, তাই না? এইটার একটা শর্টকাট হয়ে আছে, এটা আমি কমেন্ট করে দিচ্ছি। এই যে শর্টকাট ওয়েটা, এটাকে বলে অ্যারেঞ্জ স্ট্রাকচারিং। শর্টকাট ওয়েটা হচ্ছে গিয়ে আমি বললাম এটা কনস্ট্যান্ট নাও, কনস্ট্যান্টের ভিতরে আপাতত দুইটাই নিই, হ্যাঁ। একটা অ্যারে ডিক্লেয়ার করলাম, যেটার নাম দিলাম স্টুডেন্ট ওয়ান, কমা দিলাম একটা, বললাম স্টুডেন্ট বানান পুরা লিখলাম, এসটিডি ওয়ান লিখলাম, বললাম এসটিডি টু লিখলাম, কমা দিলাম এসটিডি থ্রি লিখলাম। এরকম থাকলো, তিনটাই নিলাম, নিয়ে কার মধ্যে রাখলাম, স্টুডেন্টস ভেরিয়েবলটা থেকে ডাটাগুলো নিয়ে এসে ডিস্ট্রাকচারিং করে এটার মধ্যে রাখলাম। তার মানে কি দাঁড়ায় জানেন? এই স্টুডেন্টস এর প্রথম ভ্যালুটা এই ভেরিয়েবলের মধ্যে চলে যাবে, স্টুডেন্টস এর দ্বিতীয় ভ্যালুটা এই ভেরিয়েবলের মধ্যে চলে যাবে। আপনি যদি কনসোল লক করেন, স্টুডেন্ট ওয়ান কমা স্টুডেন্ট টু কমা স্টুডেন্ট থ্রি, তবে একটাই কনসোল লক করেন, দেখেন মৌসুমীর নাম চলে আসার কথা। স্টুডেন্ট ওয়ান কনসোল লক করেছি, তাই না? যে মৌসুমীর নাম চলে আসছে, কারণ কি হচ্ছে, এই অ্যারেটার প্রথম ভ্যালুটা মৌসুমী, এটা যখন ডিস্ট্রাকচারিং করেছি, প্রথম যে আমার কি বলে ভেরিয়েবলের নামটা নিয়েছি এসটিডি ওয়ান, সেই ভেরিয়েবলের মধ্যে এখানকার প্রথম ভ্যালুটা এনে বসে যাবে, দ্বিতীয় ভ্যালুটা দ্বিতীয় ভ্যালু। আর যদি বাকি সবগুলো একটার মধ্যে রাখতে চান, তাহলে এরকম করে দিতে পারেন ডট 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 রেস্ট। আমি যদি এখানে কমা দিয়ে বাকিগুলো একটা স্টুডেন্ট থ্রি রেস্ট সহ সবগুলো প্রিন্ট করি, হ্যাঁ। এখানে যদি হিট করে দেখেন, মৌসুমী আসছে, আজিজুলও আসছে, খলিফাও আসছে, আর বাকিগুলা কি একটা আলাদা অ্যারে হয়ে গেছে। কিভাবে অ্যারে হয়ে গেছে? যখন রেস্ট লিখেছি, রেস্টের আগে একটা অপারেটর, কিন্তু এটা একটা যেটা আমি আগে শিখাইনি। যখন আমি অপারেটর শিখিয়েছিলাম তখন কিন্তু এই অপারেটরটা শিখাই নাই, স্প্রেড অপারেটর। স্প্রেড অপারেটরের কাজ কি? স্প্রেড অপারেটরের কাজ হচ্ছে যখন অ্যারে থাকে, অ্যারেকে ভেঙে নর্মাল করে মানে কমা সেপারেটেড টেক্সটে কনভার্ট করে দেয়। আবার যখন আমি প্যারামিটার হিসেবে অনেকগুলো ডাটা নিব, যেমন এখানে অ্যারে স্ট্রাকচারিং করতেছি, তখন বাকি যা যা আছে সে এটার মধ্যে অ্যারে আকারে পুশ করে রেখে দিয়েছে। এটাই হচ্ছে আপনার স্প্রেড অপারেটর। স্প্রেড অপারেটর অনেক কাজ আছে, অ্যারের মধ্যে প্রচুর ইউজ হয় স্প্রেড অপারেটর। মনে করেন একটা অ্যারের ভিতরে আরেকটা অ্যারে পুশ করতে চাচ্ছেন, স্প্রেড করে দিয়ে দেন, চলে যাবে, ডাটাগুলো সব চলে আসবে, আলাদা করে ভেঙে ভেঙে চলে আসবে। হ্যাঁ, যেটার কথা বলছি সেটার উদাহরণ যদি দিই, একটু আমি অনলাইনে দেই, হ্যাঁ, এখানে কোড করতে যাচ্ছি না। মনে করেন একটা অ্যারে আছে, অ্যারের নাম হচ্ছে এ, এর ভিতরে আমি দিলাম এ বি সি। আরে বাপরে, এটাই হচ্ছে ইনভালিড কমা দিয়ে দিই, হ্যাঁ। আরেকটা অ্যারে নিয়ে নিই, সে অ্যারের নাম দিয়ে নিই এম, এম, এম ও। আমি চাচ্ছি হচ্ছে দুইটা অ্যারে একসাথে মার্চ করে ফেলবো, বা একটা অ্যারের ভিতরে আরেকটা অ্যারে দিয়ে দেবে। তাহলে এরকম করতে পারি যে
কনস্ট্যান্ট অল দিয়ে দিলাম, সমান সমান হচ্ছে গিয়ে এই যে দেখেন, এইভাবে যদি আমি এ দিই আর বি দিই তাহলে হচ্ছে অ্যারের ভেতরে অ্যারে হয়ে যাবে, হ্যাঁ, যেটা আমি চাচ্ছি না। বলি কনসোল কনসোল ডট লগ দিলাম, তাহলে দেখেন যদি একটু রান করি দেখবেন হচ্ছে এ এর ভিতরে ইরোড দিছে অলরেডি। ও, বি তো ডিফাইনই করিনি, এম দিয়ে দিলাম ভাই। দেখেন অ্যারের ভিতরে অ্যারে দিবে, হ্যাঁ, এই যে একটা থার্ড ব্র্যাকেট অ্যারে, তার ভিতরে আবার আমাকে একটা আলাদা দুইটা অ্যারে দিছে, যেটা আমি চাচ্ছি না। আমি চাচ্ছি ভ্যালুগুলো স্প্রেড হয়ে আলাদা হয়ে চলে আসুক, হ্যাঁ। তাহলে আমি এখানে জাস্ট দিয়ে দিলাম ডট 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 এর আগে, আর এম এর আগে দিয়ে দিলাম ডট ডট ডট। জাস্ট এটা রান করে দিই, দেখেন ওই ভ্যালুগুলো স্প্রেড হয়ে নতুন করে একটা আরেকটা অ্যারে তৈরি করছি, যেটার নাম হচ্ছে অল। এইটা হচ্ছে স্প্রেড অপারেটরের আরেকটা কাজ। হুম। আবার একটা দেখে স্প্রেড, মনে করেন আপনি একটা ফাংশন নিলেন, সেই ফাংশনের ভিতরে আপনি একবারে বলে দিলেন অল প্যারামস, স্প্রেড অপারেটর ইউজ করলেন, না, বললাম অল প্যারামস এর ভিতরে তুমি কনসোল লক করে দাও। কনসোল লগের ভিতরে দিয়ে দিলাম হচ্ছে তুমি একটু দিয়ে দাও, দেন হচ্ছে আমি ফাংশনটাকে কল করি। এটার ভিতরে মনে করেন দুইটা প্যারামিটার দিয়ে দিলাম। এখন যদি আমি জিনিসটা রান করে দেখি, দেখছেন এই যে অল প্যারামস, এটা এখন কি হয়ে গেছে, একটা অ্যারে হয়ে গেছে, কারণ আমি এখানে দুইটা ডাটা পাস করেছি। আমি যদি আরো বেশি ডাটা পাস করতাম তাহলে আরো বেশি ডাটাগুলো নিয়ে অল প্যারামসটাকে নিজে একটা অ্যারে হয়ে যেত, এবং সে একটা সেভাবে ফাংশনের ভিতরে কাজ করতো। তো এটা হচ্ছে স্প্রেড অপারেটর, নতুন দেখলাম। তো আমরা হচ্ছে অ্যারে ডিস্ট্রাকচারিং দেখেছি, এবার আসেন অবজেক্ট ডিস্ট্রাকচারিং একটু দেখি দেখি আজকে শেষ করবি। কিন্তু অবজেক্ট ডিস্ট্রাকচারিং দেখার আগে আমাকে অবজেক্টটা চিনতে হবে, কারণ অবজেক্ট অনেক বড় টপিক, ছোট করে দেখি, হ্যাঁ। অবজেক্ট কি, অনেকগুলা অনেক কিছু নিয়ে একটা অবজেক্ট তৈরি হয়, এটাকে বুঝতেই হবে। রিয়েল লাইফ উদাহরণ যদি দিই, যেমন গাড়ি, গাড়ি একটা অবজেক্ট। গাড়ির ভিতরে দরজা আছে, জানলা আছে, তারপর হচ্ছে এসি আছে, রেডিও আছে, ইঞ্জিন আছে, চাকা আছে, তাই না, কত কিছু আছে গাড়িতে। এই প্রত্যেকটা আলাদা আলাদা পার্টস মিলে একটা মূল অবজেক্ট হচ্ছে গাড়ি, তাই না। আপনার গাড়ি যেহেতু অবজেক্ট, আপনি যখন গাড়িতে প্রবেশ করবেন বিভিন্ন কাজ, আপনি গাড়ির দরজা দিয়ে প্রবেশ করবেন, দরজার চাবি না থাকলে জানলা দিয়ে প্রবেশ করতে পারেন। আচ্ছা, ট্রেন হচ্ছে কি, আপনি গাড়ি ইঞ্জিন স্টার্ট করবেন, আপনার কি হোল আছে, সেই গাড়ি কি হোলের ভিতরে আপনার গাড়ির চাবিটি পরে গাড়ির ইঞ্জিন চালু করতে হবে। দেন হচ্ছে আপনি গাড়িতে বসেছেন, গরম লাগছে, দুটো কাজ করতে পারেন, হয় আপনি গাড়ির এসি অন করবেন অথবা গাড়ির জানলা খুলে দিবেন। কিন্তু আপনার কি এক একটা কাজের জন্য এক একটা অপশন রেখে দিয়েছে। আর আপনার গাড়িতে উঠবেন বা গাড়ি চলতেছে, গান শুনতেছে, এখন আপনার গরম লাগতেছে, আপনি গান বন্ধ করে দিবেন? গরম লাগার সাথে তো গানের কোনো সম্পর্ক নাই, তাই না। ঠিক তেমনি বিভিন্ন কাজের জন্য বিভিন্ন অপশন আছে গাড়িতে, তাই না। টোটাল এই অপশনগুলোর সমষ্টি হচ্ছে আমার ওই অবজেক্ট কালার। তো এইখানে হচ্ছে গিয়ে জাভাস্ক্রিপ্ট বলেন বা অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বলেন, অবজেক্টের মূল কনসেপ্টটাই খেলে এটার ভিতরে অনেক কিছু আছে, আপনার কাজে লাগবে বেশি বেশি সেই অপশনগুলো এখানে আপনি তৈরি করে রাখবেন। দেন আপনি যেগুলা কাজে ব্যবহার করবেন সেগুলা কাজে লাগানোর জন্য আপনি সেই অবজেক্টের ভেতরে যা যা আছে সেগুলা কল করে করে সেগুলো ইউজ করবেন।
একটু যদি উদাহরণ দিই, মনে করেন আমি একটা নতুন ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলের নাম দিলাম পার্সন, অথবা বলে দিই মাই ইনফো, দিয়ে সমান সমান দিয়ে কার্লি ব্রেসেস দিলাম। এর ভিতরে আমার প্রথমে দিলাম কি আমার নাম, আমার নাম এআই আমাকে দিচ্ছে জনসিনা, না আমার নাম জনসিনা না, দেখছেন কমা দিই। তারপর আমার এইজ, একটা এইজ, আর আমার সিটি দিয়ে দিই, সিটি দিয়ে দিলাম ঢাকা। তারপর হচ্ছে আমার কান্ট্রি বাংলাদেশ, ঠিক আছে। আমার জেন্ডার দিয়ে দিই, উম, দিয়ে দিলাম ওকে। উপরে এটা কমা দিইনি। তাহলে লিখার নিয়মটা দেখেন, সিএসএস যেভাবে লিখি সেরকমই, কিন্তু সিএসএস আমরা নর্মালি ক্লাসের নাম লেখার পরে সেকেন্ড ব্র্যাকেটে লিখি বা কার্লি ব্রেসেসের মধ্যে লিখি। এটাও কিন্তু একটা ব্লকের মধ্যে কার্লি ব্রেসেসের মধ্যে লেখা হচ্ছে। দেন কার্লি ব্রেসেসের মধ্যে সিএসএস এর মানে ক্লাসের কার্লি ব্রেসেসের মধ্যে আমরা দিই কি প্রপার্টি ভ্যালু, প্রপার্টি ভ্যালু, যেমন কালার প্রপার্টি, তার ভ্যালু হচ্ছে রেড। এখানেও প্রপার্টি বোধ জায়গায় ইউজ হচ্ছে কি, কে ই ওয়াই, কি মানে চাবি। তো নেম হচ্ছে এখানে একটা কি, আর আসিফ আবির হচ্ছে সেই কি এর ভ্যালু। সিটি হচ্ছে একটা কি, এখানে ঢাকা হচ্ছে সেই কি এর ভ্যালু। আর সিএসএস আমরা একটা স্টেটমেন্ট শেষ হলে সেমিকলন ইউজ করি, তাই না? প্রপার্টি ভ্যালুর কাজ শেষ, সেমিকলন ইউজ করি। আর জিএস এর অবজেক্টে কি ভ্যালু কাজ শেষ, আমরা কমা সাইনটা ইউজ করি। তো এই হচ্ছে জাভাস্ক্রিপ্টের অবজেক্ট ডিক্লেয়ার করার নিয়ম, সোজা নিয়ম। আরো প্যাচ আছে, আমরা পরবর্তীতে দেখব। আমি যদি কনসোল লগের ভিতরে বলি হচ্ছে আমার নামটা দিতে চাই, তাহলে প্রথমে লিখবো মাই ইনফো। দুইটা ওয়েতে দিতে পারে, একটা হচ্ছে কি আমি ডট নোটেশনে দিতে পারি, মাই ইনফো ডট নেম দিয়ে দিলাম, তাহলে এখানে আমার নামটা চলে আসে মাই ইনফো ডট নেম। আরেকটা ওয়েতে করতে পারি, সেখানে কনসোলের মাই ইনফো মনে করেন সিটি দিয়ে দিলাম, তখন হচ্ছে যে ব্র্যাকেট নোটেশন, থার্ড ব্র্যাকেটের মধ্যে ইনভার্টেড কমার ভিতরে সিটি। তাহলে আপনি ডট নোটেশনে একটা কিকে কল করতে পারেন বা প্রিন্ট করতে পারেন, আবার ব্র্যাকেট নোটেশনে আপনি একটা কিকে, যে কোনো কিকে কল করতে পারেন। তো আমি মাই ইনফো ডট সিটিও লিখতে পারতাম, এখানে লিখছি মাই ইনফো ব্র্যাকেটের মধ্যে সিটি। যে কোনো একটা ওয়েতে আপনি কাজ করতে পারেন। তবে আমি ম্যাক্সিমাম টাইমে চেষ্টা করি এই যে ডট নোটেশনে, আমি কেন, অনেকেই বেশিরভাগ ডেভেলপারই এই ডট নোটেশনটা বেশি ইউজ করে, মাঝে মধ্যে বাধ্য হয়ে ব্র্যাকেট নোটেশনটা ইউজ করতে হয়। আমি জিনিসটা ক্লিয়ার করি, এবং জিনিসটাকে আমি মানে টার্মিনালের হিস্টোরি ক্লিয়ার করলাম, আবার হিট করি, লাস্টে কি আসে, আসিফ আবিরও আসছে, আবার কি আসছে, ঢাকাও চলে আসছে, আসিফ আবিরও আসছে, আবার হচ্ছে ঢাকাও চলে আসছে। তো এইভাবে হচ্ছে কি আমরা অবজেক্ট কল করতে পারি, হ্যাঁ। একটু এক second। তাহলে হচ্ছে কি এখন যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি একটু আগে অ্যারে ডিস্ট্রাকচারিং দেখেছি, তাই না? অ্যারে ডিস্ট্রাকচারিং আর অবজেক্ট ডিস্ট্রাকচারিং মোটামুটি একই রকম। অ্যারে ডিস্ট্রাকচারিং এ সিরিয়ালটা মেনটেন হয়, দেখেন। আমি যখন 1 নাম্বার ভ্যালুটা কিন্তু 1 নাম্বার এই অপশনে চলে আসছে, 2 নাম্বার ভ্যালুটা কিন্তু এখানে 2 নাম্বারে এসে বসছে। অবজেক্টে এটা হয় না, অবজেক্টে হয় নাম ধরে হয়, হ্যাঁ। তো আমি যে মাই ইনফো ডট নেম এটা একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে চাচ্ছি, মাই ইনফো ডট সিটি এটা আরেকটা ভেরিয়েবলের মধ্যে রাখতে চাচ্ছি। এটা না করে, আলাদা আলাদা ভেরিয়েবল না ডিক্লেয়ার করে আমি সরাসরি ডিস্ট্রাকচারিং করতে পারি। কিভাবে? প্রথমে বললাম কনস্ট্যান্ট নাও, তারপর অ্যারে ডিস্ট্রাকচারিং এর সময় আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করেছি, অবজেক্ট ডিস্ট্রাকচারিং এর সময় আমরা ইউজ করবো হচ্ছে গিয়ে কার্লি ব্রেসেস বা সেকেন্ড ব্র্যাকেট। কনস্ট্যান্ট বানান তো ভুল দিয়েছি, কনস্ট্যান্ট বানান দিয়ে দিলাম। মাই ইনফো হচ্ছে আমার অবজেক্ট, সেই ভ্যারিয়েবলটা যে আমার অবজেক্টটাকে ধারণ করে রাখছে। আমার অবজেক্টটাকে কে ধারণ করে রেখেছে? মাই ইনফো। তো মাই ইনফো থেকে আমি হচ্ছে গিয়ে নেমটা নিয়ে আসলাম, আর কি কান্ট্রিটাকে নিয়ে আসলাম, নেম এবং কান্ট্রি। তাহলে দুইটা ভেরিয়েবল পাবো, একটা হচ্ছে নেম আর একটা কি কান্ট্রি। তো
দেখেন আমার কিন্তু সিরিয়াল আগে পরে মেনটেন করা লাগতেছে না, কিন্তু আমাকে এই যে কি এর যে ভ্যালুটা, কি এর যে নামটা, এখানে কি এর নামটা কি নেম, এখানে কি এর নামটা কি কান্ট্রি, সেইটা কি কল করা লাগতেছে। এখন যদি আমি কনসোল লগ দিয়ে দিই এখানে নেম, এখন আমি দুইটা নতুন ভেরিয়েবল পেলাম। একটা ভেরিয়েবলের নাম হচ্ছে নেম, একটা ভেরিয়েবলের নাম কান্ট্রি, এবং সেই নেম এবং কান্ট্রিটা আমি নিচে প্রিন্ট করে দিলাম। যদি এরকমই হয় তাহলে আমি নিচে হিট করি, দেখি নেম এবং কান্ট্রি আসে কিনা। ইয়েস, নেমও এসেছে এবং কান্ট্রিও এসেছে। তাহলে এইভাবে আমরা অবজেক্ট স্ট্রাকচারিং করতে পারি। তাহলে এটা হচ্ছে আপনার অ্যারে ডিস্ট্রাকচারিং। অ্যারে ডিস্ট্রাকচারিং হচ্ছে অ্যারে থেকে ডাটাগুলো নিয়ে এসে শর্টকাটে ভেরিয়েবলের মধ্যে স্টোর করে রাখতে পারি। এবং অবজেক্ট ডিস্ট্রাকচারিং সেটা হচ্ছে অবজেক্ট থেকে ডাটা নিয়ে আমি অবজেক্টের মধ্যে ডিস্ট্রাকচার করে রাখতে পারি। প্রবলেম হচ্ছে এইটা বুঝতেই হবে, এটা ডিস্ট্রাকচারিং কেন বুঝতে হবে বলি। রিয়াক্ট ইউজ করবো, আপনাদের জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি আছে রিয়াক্ট, সেই রিয়াক্ট যখন ব্যবহার করব তখন আমার এই ডিস্ট্রাকচারিংটা লাগবে। তাহলে স্প্রেড অপারেটর শিখলাম, ডিস্ট্রাকচারিং শিখলাম, দেন হচ্ছে অ্যারে ডিস্ট্রাকচারিং, অবজেক্ট ডিস্ট্রাকচারিং শিখলাম, লেট কনস্ট্যান্ট শিখলাম, অ্যারো ফাংশন শিখলাম, অ্যানোনিমাস ফাংশন, কলব্যাক ফাংশন, ফাংশন এক্সপ্রেশন, বিভিন্ন কিওয়ার্ডের সাথে পরিচিত হলাম। আবার আপনাদের কোশ্চেন আসলে ব্লক স্কোপ, সেখানে এই জিনিসটা একটু দেখলাম। এই মেথড আর পরিচিত হওয়া লাগবে না, ঠিক আছে, কিন্তু এইখানে কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা না দেখলে না। ক্লাস নিয়ে কাজ করার দরকার নাই, মডিউলস নিয়ে আমরা রিয়াক্টে কাজ করব, সমস্যা নাই। প্রমিসটা বোঝার দরকার আছে। ওই যে রেস্ট প্যারামস কিন্তু আমরা ইউজ করেছি, স্প্রেড অপারেটর কিন্তু আমরা ইউজ করেছি। ইম্পর্টেন্টের মধ্যে যেটা এখন না বুঝলে নয়, আরেকটা জিনিস, সেটা হচ্ছে প্রমিসটা বুঝতে হবে। আর ইম্পর্টেন্টের মধ্যে মডিউলের একটা ইম্পোর্ট এক্সপোর্ট আছে, যেটা আমরা এখন দরকার নেই, আমরা রিয়াক্টের মধ্যে ইউজ করবো ইম্পোর্ট এক্সপোর্ট, হ্যাঁ। আর টার্নারি অপারেটর বোঝাতে চাইছিলেন একদিন। কোনটা? টার্নারি অপারেটর। টার্নারি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টার্নারি অপারেটর বুঝাতে চেয়েছিলাম একদিন, বা ভালো জিনিস মনে করেছেন, এটা একটু বুঝাই দিই। টার্নারি অপারেটর মনে করেন ইফ এলস এর একটা শর্টকাট, হ্যাঁ। মনে করেন ইফ আমার কন্ডিশন যদি সত্য হয়, ট্রু হয়, মনে করেন এ বড়, 10-এর থেকে বড়, আমার কন্ডিশন কি সত্য, এরকম কিছু, আমি সরাসরি ট্রুই লিখে দিলাম, বুঝে নিন বাকিটা, হ্যাঁ। কারণ এই কন্ডিশন, এখানে কন্ডিশন থাকে, কন্ডিশন দুইটা জিনিস রিটার্ন করে, হয় ট্রু না হয় ফলস। তাহলে যদি আমার জিনিসটা ট্রু হয়, তাহলে আমার এই আসবে হচ্ছে কনসোল লগে কন্ডিশন ইজ ট্রু, অথবা আমার এলস মানে হচ্ছে কন্ডিশন ইজ ফলস, ইফ এলস। অথবা কন্ডিশন দিয়েই কাজ করি, কন্ডিশন এখানে এ নিয়ে কাজ করেছি, এক্স নিয়ে কাজ করেছি, তাই না, এক্স নিয়ে, এক্স এর মান কত ছিল, 15 ছিল। তাহলে এখানে বলি যদি এক্স বড় হয় 10-এর থেকে, তাহলে কিন্তু আমার কন্ডিশন সত্য, তাই না, তাহলে ও রিটার্ন করবে হচ্ছে ট্রু। আবার যদি বলি এক্স ছোট 10-এর থেকে, তাহলে কিন্তু আমার কন্ডিশন মিথ্যা, রিটার্ন করবে কি ফলস, তখন এলস এর কোড রান হয়ে যাবে। আমি সত্যি করে দিই। এখন এটা করতেছি আমি, এখানে কনসোল লগ দিচ্ছি তো,
কনসোল লগ না দিয়ে আমি দিয়ে দিই, মেসেজ দিয়ে দিই। মনে করেন একটা ভেরিয়েবল নিলাম, মেসেজ সমান সমান, আচ্ছা মেসেজ হচ্ছে খালি, যদি এক্স এর মান তৈরি হয় তাহলে মেসেজ হচ্ছে কি আমার কন্ডিশন ট্রু, আর নিচে হচ্ছে কন্ডিশন ফর। এখন যদি আমি কনসোল লগ মেসেজ দিই, কি আসার কথা? আসার কথা হচ্ছে গিয়ে কন্ডিশন ইজ ট্রু। এইটুকু আশা করি বুঝতে পারছি, হ্যাঁ, যে আমি এক্স এর মান সত্যি হলে ভেরিয়েবলের মান চেঞ্জ করে দেবো, সেই ভেরিয়েবলটা নিচে প্রিন্ট হচ্ছে। এইটা আমি অন্য ওয়েতে দেখাচ্ছি। কনস্ট্যান্ট মেসেজ পুরাটা লিখে দিই, আমি কারণ এমএসজি নামে একটা নিছি। এই প্রথমে এখানে আমাকে কন্ডিশন দিতে হবে। টার্নারি অপারেটর কি, কোশ্চেন অপারেটর। টার্নারি অপারেটর একটু চিনি, দুইটা সাইন থাকে এখানে, একটা কোশ্চেন আর একটা হচ্ছে এই কোলন, হ্যাঁ। এই কোশ্চেনটার আগে থাকে হচ্ছে কি আপনার কন্ডিশনটা। আমার এখানে কন্ডিশন কি, এক্স বড় 10 এর থেকে। তাহলে আমি প্রথমে এই যে কন্ডিশনটা দিলাম। আপনি চাইলে এই কন্ডিশনটা ব্র্যাকেটের মধ্যে রাখতেও পারেন, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখতেও পারেন, নাও রাখতে পারেন আপাতত। দেন আমি হচ্ছে এই যে টার্নারি অপারেটরটা ইউজ করলাম। আমার এই কন্ডিশনটা কি সত্য, টার্নারি অপারেটর যদি সত্য হয় তাহলে আমার এখানে কি আসছে, কন্ডিশন ইজ ট্রু লিখে দিলাম। এই যে তারপরে কোন অপারেটরটা দিয়েছি বললাম, এই যে কোলন অপারেটর। যদি সত্য না হয়, কন্ডিশন ইজ ফলস, তার মানে এই মেসেজটা এখানে দিয়েছি। এই কোলনের বাম সাইডের মেসেজ কখন রান হবে, যখন আমার টার্নারি অপারেটরের বাম সাইডে যে কন্ডিশনটা আছে সে ট্রু রিটার্ন করবে। আর যদি এটা ফলস রিটার্ন করে তাহলে কোলনের বাম সাইডের মেসেজটা রান হবে না, ডান সাইডে মানে রাইট সাইডের মেসেজটা রান হবে। তার মানে এই যে ইফ এলসেরই একটা শর্টকাট হচ্ছে এটা। মানে আমি কনসোল লগ না করে ওটা ডাটা রিটার্ন করে, এই টোটাল জিনিসটা রিটার্ন করে। আমি সেই রিটার্নটা মেসেজ নামে ভেরিয়েবলের মধ্যে রেখে দিচ্ছি, নিচে আমি মেসেজটাকে প্রিন্ট করে দিলাম। তাহলে এখানে আলাদা আলাদা ও যেটা রিটার্ন করবে সেটা মেসেজের মধ্যে রাখা লিখেছে, বা মেসেজের মধ্যে আমি আলাদা আলাদা অ্যাসাইন করেছি। আর এইখানে ও একটাই রিটার্ন করবে, টার্নারি অপারেটর হয় এটা, না হয় এটা, ডিপেন্ড করতেছে আমার কন্ডিশনের উপর। কন্ডিশন ট্রু হলে এটা, কন্ডিশন ফলস হলে এটা। রিটার্ন করার পর মেসেজটা আমি যে মেসেজ নামে ভেরিয়েবলের মধ্যে রেখে দিয়েছি, নিচে কনসোল লগটা দিয়ে দিয়েছি। আমি কিন্তু এই টার্নারি অপারেটর প্রচুর ইউজ করবো, কারণ আমি এই যে 4-5 লাইনের কোড কেন লিখতে যাবো, এক লাইনে যেখানে আমার কাজ হয়ে যাচ্ছে, তাই না? তো টার্নারি অপারেটর একটা ভালো ইউজ আমরা দেখবো, হ্যাঁ, টার্নারি অপারেটর যাতে আমরা ভালো মতো ব্যবহার করতে পারি সেটা হচ্ছে গিয়ে বুঝতে হবে। কোশ্চেন আছে টার্নারি অপারেটর নিয়ে কোনো? আচ্ছা, আমার প্রমিসটা বোঝানোর দরকার, আজকে বোঝাবো না। প্রমিসটা একটু বড় জিনিস, সেটা বেশি বোঝানোর দরকার। আর আরেকটা হচ্ছে গিয়ে আপনার অবজেক্টটা ছোট করে বুঝাইছি, হ্যাঁ। অবজেক্টের উপর একটা বড় ক্লাস নেওয়া উচিত। তাহলে আমি নেক্সট ক্লাসে একটা অবজেক্টের উপর একটা বড় ক্লাস নেই, অবজেক্ট একটু ভালো করে বড় করে বুঝাই। আর আরেকটা হচ্ছে কি আপনার প্রমিসটা বুঝাই, বুঝাই আমরা ডমের মধ্যে চলে যাবো। জবের মধ্যে চলে যাব। আর এই যে আমি যে কাজগুলা করতেছি, এই কাজগুলা প্র্যাকটিস করেন, কিন্তু অবশ্যই আমরা এখনো কি ভাষা শিখতেছি, কিন্তু এখনো প্রয়োগে যায়নি। যখন প্রয়োগ করব তখন কিন্তু এগুলা যাতে মনে থাকে, ভুলে গেলে সমস্যা। হ্যাঁ, যখন আমি প্রয়োগ করব তখন এগুলা বারবার দেখে বুঝে নেবেন। ঠিক আছে তাহলে সবাই, আজকে তাহলে আর বিরক্ত না করি, এ পর্যন্ত থাকেন, প্র্যাকটিস করেন, অবশ্যই প্র্যাকটিস করবেন। করে কোনো প্রবলেম হলে আমাকে ক্লাসে যাবেন, জানাবেন, আর অথবা আপনাদের যে সাপোর্ট থাকে সাপোর্টও জানাইতে পারেন। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে, আজকে এ পর্যন্ত থাক।